আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো চবি ক প্রশ্ন ব্যাংক সলভ ক্লাসে তোমাদের আরো একবার স্বাগতম। তো এখানে আমরা জ্যামিতিক আলোক বিজ্ঞান এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো তোমাদের আমরা বলছিলাম যে ফিজিক্সের ক্ষেত্রে আমি শর্টের বাইরের অধ্যায়গুলো শেষ করে দিব তোমাদের। তো জ্যামিতিক আলোক বিজ্ঞান এবং কালকে আমরা চুম্বকের যে দুইটা অধ্যায় এটা দিয়ে দিব। তো মোটামুটি তোমাদের শর্টের বাইরের অধ্যায়গুলো শেষ। তো এই ক্লাসগুলো ভালো করে দেখলে মোটামুটি তোমরা ক্লিয়ার হয়ে যাবা। তো এর আগে দুইটা ক্লাস নেওয়া হয়েছে, ওটা প্লেলিস্ট আমি কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে একটু ডিটেলসটা দেখে নিও ওখানে, অথবা তুমি চাইলে প্লেলিস্টে যাবা আমাদের চ্যানেলে, ওখানে দেখবা চবি ক স্পেশাল ক্লাস দেওয়া আছে, ওখানের মধ্যে দুইটা ক্লাস কিন্তু দেওয়া আছে, তরঙ্গ এবং গতিবিদ্যা। ঠিক আছে, তো ওই দুইটা ক্লাস অলরেডি নেওয়া হয়েছে প্রথম পত্রের যে শর্ট সিলেবাসের বাইরে। তো ক্লাসগুলো তোমার কিন্তু অনেক বেশি হেল্প করবে, কারণ এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে এমসিকিউ গুলো যেগুলো বারবার ঘুরে ফিরে আসে, ওই প্রশ্নগুলো কিন্তু আমরা সলভ করতেছি। তো অবশ্যই এটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো ক্লাসটা করবা, বন্ধুদের সাথে শেয়ার করবা, এবং এর পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে তুমি পাবা। তো টেলিগ্রাম চ্যানেলের লিংকটাও তুমি ডেসক্রিপশন বক্সে পাবা। তো ওইখানে তোমরা যুক্ত হয়ে যাবা। ঠিক আছে, ওইখানে যুক্ত হয়ে গেলেই আমরা এই টেলিগ্রামের পিডিএফটা তোমাদের দিয়ে দিব। চলো আমরা ক্লাসে শুরু করি। প্রথমে আমাদের যে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে, দেখো প্রিজমের ন্যূনতম বিচ্যুতি অবস্থানের জন্য কোনটি সঠিক? তাহলে প্রিজমের ন্যূনতম বিচ্যুতি এটার ক্ষেত্রে আসলে শর্ত কোনটা? ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে শর্ত কত? ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে আমাদের যে সূত্রটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্রিজমের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? প্রিজমের ক্ষেত্রে। ঠিক আছে, সেটা হচ্ছে মিউ, এটা ইকুয়াল সাইন এ প্লাস ডেল এম ডিভাইড বাই 2 ডিভাইড বাই সাইন এ ডিভাইড বাই 2, যেখানে তোমার এ এটা সমান হচ্ছে প্রিজম কোণ, এটা সমান হচ্ছে এই প্রিজম কোণ। ঠিক আছে, এটা সমান হচ্ছে প্রিজম কোণ, এবং এই যে ডেল এম, এই ডেল এমটা হচ্ছে ন্যূনতম বিচ্যুতি, এই ডেল এমটাই হচ্ছে আমাদের ন্যূনতম বিচ্যুতি। ন্যূনতম বিচ্যুতি। তো যদি এই যে আপাতন কোণ এবং প্রতিসরণ কোণ যদি সমান হয়, হলে আমরা কি পাবো? এই যে ন্যূনতম বিচ্যুতি পাবো। কি পাবো? ন্যূনতম বিচ্যুতি পাবো। ন্যূনতম কি পাবো? ন্যূনতম বিচ্যুতি পাবো, যেখানে আই, এই যে আই এটা সমান হচ্ছে তোমার এ প্লাস ডেল এম ডিভাইড বাই 2, এবং আর এটা সমান হচ্ছে আমাদের এ বাই 2। ঠিক আছে, তো এটা যদি ইকুয়াল হয়, আই ইকুয়াল যদি আর হয়, তাহলে আমরা কি পাবো? ন্যূনতম বিচ্যুতি পাবো। তাহলে আমাদের ন্যূনতম বিচ্যুতির সমান শর্তটা কি হবে? আপাতন কোণ ইকুয়াল টু নির্গমন কোণ। ঠিক আছে, আপাতন কোণ ইকুয়াল টু নির্গমন, আপাতন কোণটা হচ্ছে আই এবং আমাদের নির্গমন কত হচ্ছে আর। তাহলে আই ইকুয়াল যদি আর হয়, তাহলে আমরা কি পাবো? ন্যূনতম বিচ্যুতি পাবো। ঠিক আছে, তো এই কন্ডিশনটা মাথায় রাখবা। এই প্রশ্নটা আমরা দেখলাম 2 থেকে 3 বার আসছে, 2 থেকে 3 বার আসছে কিন্তু প্রশ্নটা। তো অবশ্যই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই প্রশ্নটা দেখবা, এটা বিগত বছর আসছে, তার আগের 2 বছরেও কিন্তু এই প্রশ্নটা আসছে। ঠিক আছে, তো পরবর্তী দেখো, পানি ও কাচের পরম প্রতিসরাঙ্ক কি বলছে? পরম প্রতিসরাঙ্ক। তো প্রতিসরাঙ্কর একটু পার্টটা তোমার দেখো, যখন একটা মাধ্যম, ঠিক আছে, আলো এটা হচ্ছে আমাদের অভিলম্ব, তো আলো যখন, এটা হচ্ছে আমাদের এ মাধ্যম, এটা মনে করো বি মাধ্যম, আলো যখন এ মাধ্যম থেকে বি মাধ্যমে যাবে, তখন কিছুটা কি করবে? বেঁকে যাবে। তাহলে এই যে বেঁকে যাওয়া, এই ঘটনাকে বলা হয় কি? প্রতিসরণ। ঠিক আছে, তাহলে একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে কতটুকু তোমার বেঁকে যাচ্ছে, তো এটার যে অনুপাত বা হচ্ছে সাইন কোণের যে অনুপাত বা স্নেলের সূত্র, ওখান থেকে আমরা প্রতিসরাঙ্কের ধারণা পাই। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে দেখো, এই যে এখানে যে কোণ, এটা যদি আই হয় এবং এই কোণটা যদি আর হয়, তাহলে স্নেলের যে সূত্র, সেখান থেকে আমরা এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক, এটা সমান পাই হচ্ছে সাইন আই ডিভাইড বাই হচ্ছে সাইন আর ডিভাইড বাই সাইন আর। ঠিক আছে, তো এই সূত্রটা আমরা সবাই জানি। সেই ক্ষেত্রে তুমি হচ্ছে এই যে এ থেকে বি, তাহলে এর সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক ইকুয়াল হবে হচ্ছে বি এর পরম প্রতিসরাঙ্ক ডিভাইড বাই হচ্ছে এর পরম প্রতিসরাঙ্ক। অর্থাৎ শেষে যেটা আছে ওইটা হবে উপরে, আর প্রথমে যেটা আছে ওটা কি হবে? নিচে। এটা হচ্ছে কি? এগুলো হচ্ছে পরম প্রতিসরাঙ্ক, এগুলো হচ্ছে পরম প্রতিসরাঙ্ক। ঠিক আছে, এগুলো হচ্ছে পরম প্রতিসরাঙ্ক। বুঝতে পারছো? তাহলে তোমাকে বলছে পানি ও কাচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে, পানি ও কাচের প্রতিসরাঙ্ক। তাহলে পানির ক্ষেত্রে কি? এটা তোমার মিউ অফ ওয়াটার, আর এটা কি বলছে? গ্লাসের ক্ষেত্রে, তাহলে মিউ অফ গ্লাস এটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে পানির সাপেক্ষে কাচের আপেক্ষিক, পানির সাপেক্ষে, কার সাপেক্ষে? পানির সাপেক্ষে। তাহলে যার সাপেক্ষে সেটা থাকবে কি বলতো? প্রথমে, তাহলে এই যে ডাব্লিউ, আর এটা কি বলতো? মিউ অফ জি। তাহলে পানির সাপেক্ষে গ্লাসের প্রতিসরাঙ্ক এটা ইকুয়াল টু হোয়াট? তাহলে দেখো আমরা কি দেখলাম, যে এ সাপেক্ষে বি যদি হয়, তাহলে মিউ অফ বি ডিভাইড বাই মিউ অফ এ হবে। তাহলে যদি আমাদের ডাব্লিউ মিউ অফ জি এটা যদি বের করতে বলে, তাহলে আমরা কি করব? শেষে যেটা আছে ওটা যাবে উপরে, এটা কি? পরম প্রতিসরাঙ্ক ডিভাইড নিচে, প্রথমে যেটা আছে এটা যাবে কি? নিচে। তাহলে কি তোমার পানির পরম প্রতিসরাঙ্ক। ঠিক আছে, তাহলে এই ভ্যালুগুলো বসাই দাও। মিউ অফ জি এর মান কি দেওয়া আছে? তো গ্লাসের কত? 3/2 ডিভাইড বাই নিচে কি দেখো তো? মিউ অফ ডাব্লিউ মানে কি? পানির পরম প্রতিসরাঙ্ক, সেটা কত দিয়েছে? 4/3। তাহলে যদি এটা উপরে 3 গুণ হয়ে যাবে, 4 দুগুণে 8, তার মানে তোমার কত উপরে থাকছে? 9/8। তো এটা হচ্ছে অ্যান্সার, 9/8।
আর যদি এটা ভেঙে দেয় তাহলে কি হবে, 9 কে 8 দিয়ে ভাগ করলে 1 এর থেকে একটু বেশি হবে, বা এটা দেখো 1 পয়েন্ট সামথিং, 1 পয়েন্ট সামথিং এখানে থাকবে। তো এইভাবে প্রশ্ন আসতে পারে। তো এটা হচ্ছে কিন্তু অ্যান্সার, ঠিক আছে। তো এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা বেশ কয়েকবার আসছে, আমরা দেখছি বেশ কয়েকবার এই প্রশ্নটা কিন্তু আসছে। তাহলে বুঝছো পরম প্রতিসরাঙ্ক মানে কি, যে তোমাকে বায়ুর সাপেক্ষে দেওয়া আছে, কি দেওয়া আছে, বায়ুর সাপেক্ষে। তো বায়ুর ক্ষেত্রে বায়ুর যে পরম প্রতিসরাঙ্ক এটা কিন্তু 1, ঠিক আছে, এটা কিন্তু 1, বুঝতে পারছো। তো সেই ক্ষেত্রে যদি এর সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক বের করতে বলে তাহলে কি হবে, ইকুয়াল বি এর পরম প্রতিসরাঙ্ক ডিভাইড বাই এ এর পরম প্রতিসরাঙ্ক। তো শেষে যেটা আছে ওটা যাবে উপরে, প্রথমে যেটা আছে এটা যাবে নিচে, ঠিক আছে, উল্টা ঘটনা ঘটবে। তো এই জিনিসগুলো একটু মনে রাখবা, ঠিক আছে। আরো যদি আমরা একটু দেখি কিছু তথ্য এখানে দিয়ে রাখি তোমাদের। দেখো এখানে আমরা আগে স্লাইডে এখানে দিয়ে রাখি, আচ্ছা না এখানে দিয়ে রাখি। তো দেখো এইখানে আমাদের মিউ অফ এ, মিউ অফ এ, মিউ অফ বি, এ থেকে বি, এ থেকে বি অর্থাৎ এর সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক যদি বের করতে বলে তাহলে এ মাধ্যমে আলোর বেগ ডিভাইড বাই বি মাধ্যমে আলোর বেগ, ঠিক আছে। অথবা যদি তোমার নরমালি বেগ দেওয়া থাকলে ভি অফ এ ডিভাইড বাই ভি অফ বি, আর যদি তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে ল্যামডা এ ডিভাইড বাই ল্যামডা বি, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখবা, এই জিনিসটা সূত্রটা অনেক সময় তোমার কিন্তু আসে, এই সূত্রটা অনেক সময় ঘুরে ফিরে আসে, নিচের কোনটি সঠিক, ঠিক আছে। তারপর স্নেলের সূত্র, এটা কিসের সূত্র, এটা হচ্ছে তোমার স্নেলের সূত্র, এটা হচ্ছে স্নেল এর সূত্র, এটা হচ্ছে স্নেলের সূত্র। তাহলে এই যে আমরা একটা প্রশ্ন সাপেক্ষে দেখো কতগুলো ইম্পর্টেন্ট টপিকগুলো কিন্তু জেনে নিলাম। তো পরবর্তী প্রশ্ন দেখো, একটি অবতল দর্পণ, কি দর্পণ, অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধ মানে কি আর, বক্রতার ব্যাসার্ধ মানে কি হচ্ছে আর। তাহলে দর্পণটি হতে 24 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা হলে বিম্ব কোথায় গঠিত হবে। তাহলে দেখো আমরা যদি একটা অবতল দর্পণ, অবতল দর্পণটা কেমন বলতো, অবতল দর্পণ এই যে এই পাশে আমাদের কি বলতো আর কি মানে প্রতিবিম্ব তৈরি হবে, তাই না। তাহলে এটার সামনে আমি রাখলাম, তাহলে তোমাকে বলছে এটার ফোকাস দূরত্ব দেওয়া নাই, কি দেওয়া আছে আমাদের সূত্র, দেখো বিম্বের দূরত্ব নির্ণয়ের সূত্র, বিম্বের দূরত্ব নির্ণয়ের সূত্র কি হবে, 1/f ইকুয়াল হচ্ছে 1/u প্লাস হচ্ছে 1/v। এই সূত্র আমরা অ্যাপ্লাই করবো যখন তোমার বিম্বের কোথায় গঠিত হবে, বিম্বের দূরত্ব এই টাইপের প্রশ্ন বের করতে হলে তখন এই সূত্র অ্যাপ্লাই করবো, ঠিক আছে। কিন্তু দেখো এখানে ফোকাস দূরত্ব দেওয়া নাই, তাহলে আমরা কিন্তু পরিচয়গুলো দিয়ে দিই। এফ এটা সমান হচ্ছে ফোকাস, এটা সমান হচ্ছে তোমার ফোকাস দেওয়া থাকবে, ঠিক আছে, ফোকাস। তারপর ইউ এটা হচ্ছে তোমার বস্তুর দূরত্ব, অর্থাৎ আয়না থেকে বস্তুটা কত দূরে অবস্থান করছে, ঠিক আছে। আয়না থেকে তুমি এখানে রাখছো, এখানে রাখছো, এখানে বস্তু, এবং এখান থেকে কত দূরে অবস্থান করছে তার বিম্ব, এটা হচ্ছে বিম্ব, ঠিক আছে। বিম্ব যদি ভি দূরত্বে অবস্থান করে আর আয়না থেকে যদি এটা ইউ দূরত্বে অবস্থান করে তাহলে আমরা দূরত্ব নির্ণয়ের সূত্র 1/f = 1/u + 1/v। অনেক সময় তোমাকে বলবে যে ফোকাস দূরত্ব, বস্তুর দূরত্ব এবং হচ্ছে বিম্বের দূরত্ব এদের মধ্যে সম্পর্ক নির্ণয়ের সূত্র কোনটা, তখন কিন্তু এই সূত্র অ্যাপ্লাই করবে, ঠিক আছে। তাহলে ইউটা কি বস্তুর দূরত্ব, বস্তুর দূরত্ব, এবং ভিটা হচ্ছে আয়না থেকে বিম্বের দূরত্ব, কি বলছে, বিম্বের দূরত্ব। তো তুমি দেখো এখানে একটা জিনিস, তোমাকে কিন্তু ভিটা বের করতে হবে, বিম্বের দূরত্ব কতটুকু বের করতে হবে, ভি এটা সমান হোয়াট, কিন্তু তোমার এটা ইউ দেওয়া আছে, বাট এখানে দেখো বক্রতার ব্যাসার্ধ আর দেওয়া আছে, এফ কিন্তু দেওয়া নাই। তো বক্রতার ব্যাসার্ধ এবং ফোকাসের মধ্যে আরেকটা সম্পর্ক, এফ = r/2। তাহলে বক্রতার ব্যাসার্ধটা কি হচ্ছে, দেখো ফোকাস দূরত্ব কি হচ্ছে, বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। তাহলে আমাদের কি আছে, বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে আর লাগবে কি ফোকাস, তাহলে ফোকাস এফ = r/2। তাহলে এখান থেকে তুমি ফোকাসের মানটা পাবা না, এফ = আর এর মান কত দেওয়া আছে, 48/2, তার মানে কত, 24 সিএম, ঠিক আছে। এবং অবশ্যই এককগুলা কিন্তু সেম থাকতে হবে, ঠিক আছে। যদি এখানে মিটার নাও, যদি 0.24 মিটার বলে তাহলে অবশ্যই এটাকে মিটারে কনভার্ট করতে হবে, ঠিক আছে। এককগুলো সবসময় সেম রাখতে হবে। তাহলে এখানে তুমি ভি এর মানটা কিন্তু ইজিলি বের করতে পারবা। তাহলে দেখো এখান থেকে তোমার যদি ভি এর মান বের করতে বলে তুমি এফ এর মান এখানে পেয়ে গেলা, তাহলে দেখো 1/v এটা সমান কত হচ্ছে, 1/f - 1/u, ঠিক আছে। সূত্রটা কিন্তু গুরুত্বপূর্ণ ভাই, ঠিক আছে, অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু এই টপিকটা অনেক ইম্পর্টেন্ট, এই অধ্যায় থেকে এই প্রশ্নটা আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি, ঠিক আছে, এই বছর কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি, এটা মনে রাখবা। দেখো 1/f, এফ এর মান কত পাইছি, 1/24 মাইনাস ইউ এর মান কত, ইউ এর মানও 1/24, তার মানে এখানে মানটা কত পাচ্ছি, 0 পাইলাম, তাই না। এটা কার মান, এটা কিন্তু 1/v এর মান = 0। তাহলে ভি এর মানটা কত হবে, তাহলে ভি এর মান কি হবে, ইনফিনিটি হবে না, ভি এটা সমান কত হবে, ইনফিনিটি, তাহলে মানে কি অসীম, এটা কি বলছে, এটা হচ্ছে অসীম, এটা হচ্ছে কি বলতো, অসীম। অ্যান্সার কত হবে, আমাদের অসীম দূরত্বে অবস্থান করবে, ঠিক আছে, অসীম দূরত্বে অবস্থান করবে। এবার পরবর্তী প্রশ্নটা দেখো, এফ ফোকাস দূরত্ব, সেম প্যাটার্ন একটা প্রশ্ন, এফ ফোকাস দূরত্ব বিশিষ্ট দুইটা উত্তল লেন্সকে পরস্পরের সংস্পর্শে রাখলে মিলিত ফোকাস দূরত্ব কত। তার মানে তোমাকে দুইটা লেন্স দেওয়া আছে, ঠিক আছে, দুইটা লেন্স হচ্ছে, একটা এফ এখানেও একটা এফ, দুইটা লেন্স। তাহলে এখানে তোমাকে মূলত লব্ধি লেন্স বা সমতুল্য লেন্স বের করতে বলছে, ঠিক আছে। দুইটা লেন্স তুমি এক জায়গায় রাখছো, এদের সমতুল্য লেন্স, এদের কি বলছে, সমতুল্য
তুল্য লেন্স, ঠিক আছে, সমতুল্য লেন্স, সমতুল্য লেন্স এফ এটা সমান আমরা জানি হচ্ছে 1 বাই, আচ্ছা এখানে একটু সূত্রটা, সমতুল্য লেন্স, ঠিক আছে। তাহলে সমতুল্য লেন্সের ক্ষেত্রে আমরা সূত্র যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে, ধরো 1/f এটা সমান হচ্ছে 1/f1, হ্যাঁ, প্লাস হচ্ছে 1/f2, এই সূত্র আমরা অ্যাপ্লাই করব। তাহলে আমাদের যদি মানগুলো বসায় দাও, দেখো 1/f এটা সমান কত, 1 বাই, এখানে আমরা এফ ড্যাশ নতুন যেটা এফ ড্যাশ ধরলাম, ঠিক আছে, এফ ড্যাশ ধরলাম যেহেতু দুইটার ফোকাসের মানে এফ এফ করে দেওয়া আছে, f1 এর মানও এফ, f2 এর মানও হচ্ছে এফ। তাহলে দেখো লসাগু কত হচ্ছে, এফ হচ্ছে, তাহলে উপরে কত হচ্ছে 2 ডিভাইড বাই এফ হয়ে যাচ্ছে, যার মান কি 1/f ড্যাশ, আমার লাগবে কি এফ ড্যাশ বের করতে বলছে, এফ ড্যাশ সমান কত হবে, তাহলে f ভাগ 2। তাহলে আমাদের f/2 কত আছে, সি নাম্বার অপশনটা, সি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার, ঠিক আছে। তো তোমাকে যদি সমতুল্য লেন্স এই কথাটা উল্লেখ করে, মনে করো দুইটা লেন্স f1 এবং f2 এই ফোকাসের দুইটা লেন্স দেওয়া আছে, বলছে এদের সমতুল্য বা মিলিত ফোকাস দূরত্ব কত, তাহলে সেই ক্ষেত্রে এই যে 1/f = 1/f1 + 1/f2 এই সূত্র অ্যাপ্লাই করে দিবা, মান পেয়ে যাবে। যেহেতু f1 এর মানও f, f2 এর মানও f, তো আমরা বসাই দিছি, আমাদের কিন্তু রেজাল্ট চলে আসছে f/2, ঠিক আছে। তো এটা সূত্র খুবই ইজি একটা সূত্র। পরবর্তী প্রশ্ন দেখো, 10 সেন্টিমিটার ফোকাস দূরত্বে একটি অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ কত। সিম্পল, আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে ফোকাস দূরত্ব f এবং বক্রতার ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি, r/2। আর লাগবে কি বক্রতার ব্যাসার্ধ, তাহলে অতএব r সমান কত হবে, r সমান অবশ্যই 2f। তাহলে এখানে ভ্যালু বসাও, 2 × 10 তার মানে কত, 20 সেন্টিমিটার। ইজি না, ইজি প্রশ্ন, দেখো 20 সেন্টিমিটার, ঠিক আছে, এইভাবে কিন্তু প্রশ্নগুলো দিবে। পরবর্তী দেখো, পানির প্রতিসরাঙ্ক দেওয়া আছে 1.3। আচ্ছা, পানিতে আলোর বেগ কত, এখানে শূন্য স্থানে তোমার আলোর বেগ দেওয়া আছে এটা, তাহলে পানিতে প্রতিসরাঙ্ক মানে কি, এটা তোমাকে দেওয়া আছে পানিতে মানে কি ডাব্লিউ ওয়াটার, তার মানে পরম প্রতিসরাঙ্ক। তাহলে পরম প্রতিসরাঙ্ক মানে কি বলতো, আলো পানি থেকে পরমটাকে 0 থেকে 0 দ্বারা বোঝাই, 0 থেকে 0-এর সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক, ঠিক আছে। এটা সমান আমরা কি বলতে পারি, দেখো তো, 0 তে আলোর বেগ ডিভাইড বাই কি, ডাব্লিউ তে আলোর বেগ না, ওই যে পড়ছিলাম মিউ অফ বি, এ তে বি, এটা যদি সি অফ এ ডিভাইড বাই সি অফ বি, অর্থাৎ এর সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক ইকুয়াল কি হবে, এ মাধ্যমের আলোর বেগ ডিভাইড বাই বি মাধ্যমের আলোর বেগ। তাহলে সেম মাধ্যমে 0 থেকে বা 0 এর সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক বা পরম প্রতিসরাঙ্ক কত আছে 1.3, তাহলে 0 মাধ্যমে আলোর বেগ ডিভাইড বাই তোমার পানিতে আলোর বেগ, এটা হবে না। তাহলে বের করতে হবে কি, পানিতে আলোর বেগ কত, সি ডাব্লিউ এর মান বের করতে হবে। তাহলে দেখো এখানে আমরা সি ডাব্লিউ এটা সমান কি বলতে পারি, যে সি নট ডিভাইড বাই মিউ ডাব্লিউ। তাহলে ভ্যালুগুলো বসাও, সি নটের ভ্যালু কত আছে 3 × 10⁸ বেটার মান কত 1.3, এটা আমরা ক্যালকুলেটর দিয়ে ইউজ করব না। দেখো 1.3 তার মানে আমি যদি 1.5 ধরতাম তাহলে কত 2 হইতো না, 2 × 10⁸, যেহেতু 1.5 এর থেকে ছোট তাহলে অবশ্যই কি ভাগফলটা 2 এর থেকে বড় হবে, তাহলে 2 এর থেকে একটু বড়, 2 এর থেকে একটু বড় কই আছে, দেখো তো 2.31 না, তাহলে এটা অ্যানসার। আমাদের ক্যালকুলেটর ইউজ করা লাগবে না, হ্যান্ড ক্যালকুলেশন দিয়ে আমরা কিন্তু করে ফেলতে পারবো। তাহলে দেখো 2.31 × 10⁸ মিটার/সেকেন্ড। পরবর্তী প্রশ্ন দেখো, বায়ু ও হীরকের মধ্যকার সংকট কোণ কত। তো বায়ু ও মধ্যকার যে হীরকের সংকট কোণ, বায়ু ও মধ্যকার যে আমাদের হচ্ছে ডায়মন্ড, ঠিক আছে, বায়ু ও প্রতিসরাঙ্কের মানটা লাগবে, ঠিক আছে 2.37, এই মানটা তোমার মুখস্থ থাকা লাগবে। অনেক সময় দেওয়া থাকতে পারে, পাশে হয়তো সাইড নোট দিয়ে দেওয়া থাকবে, প্রশ্ন আমরা পাই না, এটা সমান 2.37 হয়তো দেওয়া থাকবে। তাহলে প্রতিসরাঙ্ক কত, সংকট কোণ, তাহলে সংকট কোণ দেখো, সংকট কোণ যদি থিটা সি হয়, সংকট কোণ থিটা সি এবং মিউ এর মধ্যে সম্পর্ক, এটা একটা সম্পর্ক আছে, এটা একটা সম্পর্ক, সেটা হচ্ছে সাইন থিটা সি ইকুয়াল 1/মিউ, এবং এই মিউটা যদি পরম প্রতিসরাঙ্ক হয়, এটা মিউটা যদি পরম প্রতিসরাঙ্ক হয়, ঠিক আছে, এটা তাহলে সাইন থিটা সিটা কি সংকট কোণ ইকুয়াল টু 1/মিউ। এবার আরেকটা সূত্র, সেটা হচ্ছে যদি তোমার কোনো মাধ্যম দেওয়া থাকে, হালকা মাধ্যম ঘন মাধ্যম দেওয়া থাকে, তাহলে হচ্ছে মিউ অফ হালকা, তাহলে হালকা মাধ্যমের তোমার প্রতিসরাঙ্ক ডিভাইড বাই ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক, এটার অনুপাত করলে আমরা কি পাবো, অনুপাত করলে আমরা পেয়ে যাব হচ্ছে আমাদের কি বলতো সাইন থিটা সি পেয়ে যাব, ঠিক আছে, মিউ অফ ঘন মাধ্যম। দেখো হালকা মাধ্যম মানে কি, বায়ু না, তাহলে বায়ুতে কত, প্রতিসরাঙ্কের মান কিন্তু 0, বায়ুতে প্রতিসরাঙ্কের মানটা কত, বায়ুতে প্রতিসরাঙ্কের মানটা কিন্তু 1, ঠিক আছে। তাহলে দেখো 1/মিউ আলটিমেটলি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই সূত্রটা আমার লাগবে। তাহলে এখান থেকে আমার কি বলছে, সংকট কোণ এত হলে প্রতিসরাঙ্ক কত, কার প্রতিসরাঙ্ক, বায়ু ও হীরকের মধ্যকার, তাহলে বায়ু ও হীরকের মধ্যকার বলছে, তাহলে হয়তো এখানে শুধুমাত্র মিউ অফ ডি এটা বের করতে বলছে, ঠিক আছে, এরকম হয়তো কিছু একটা। তো প্রশ্নটা একটু ঝামেলা আছে। আচ্ছা দেখি, চলো এই প্রশ্নের অ্যান্সার সেম হবে 2.33, এটাই উত্তর হবে, ঠিক আছে। তো এটা আলটিমেটলি কিছুই না, দেখো এখান থেকে আমি যদি বলি তাহলে সাইন থিটা সি, এই যে সাইন থিটা সি
তাহলে দেখো হালকা থেকে বায়ু মাধ্যম, তাহলে এটা কি 1/μ(d) এই জিনিসটা হবে। তাহলে μ(d) এটা সমান কত 1/sin θc, 1/sin θc। তাহলে 1/sin কত বলতো, sin কত ডিগ্রি, sin 25 ডিগ্রি, sin কত 25 ডিগ্রি। এটা হচ্ছে আমার ভ্যালু, আমাদের কি প্রতিসরাঙ্ক বের করতে বলছে। তাহলে এইভাবে আমরা 1/sin 25 ডিগ্রি মানকে তুমি ভাগ করে দিবা, এখানে ভ্যালুটা চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা যদি একটু ক্যালকুলেশন করে দেখি মানটা কত আসে। sin 25 ডিগ্রি মান ওয়ান ডিভাইড বাই সাইন 25 ডিগ্রি, হ্যাঁ মানটা তোমার চলে আসে 2.366, একই জিনিস, আসলে ওই একই জিনিস ঘুরায় পেঁচাই দিচ্ছে শুধুমাত্র। ঠিক আছে, তো বায়ুর সাপেক্ষে হিরকের যেটা ওইটাই সেম, বুঝতে পারছো? তাহলে থিটা ডি 1/sin θc ইকুয়াল টু এটা মনে রাখবো, ব্যাস কাহিনী শেষ। তাহলে মিউ ডি ইকুয়াল টু কত 1/sin θc ইকুয়াল টু মান বসাই দিবা, ক্যান্সেল। তোমার এটা জানা লাগবে না, এটাও জানা লাগবে না। ঠিক আছে, তাহলে বায়ুর সাপেক্ষে কোনো কিছু যদি সংকট কোণ দেওয়া থাকে তাহলে আমরা প্রতিসরাঙ্ক ইজিলি বের করতে পারবো, 1/sin θc করে দিব, তাহলে কি ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক আমরা পেয়ে যাবো। তাহলে এটা অ্যান্সার আমরা পেয়ে গেলাম, বুঝতে পারছো? তাহলে এই যে সূত্রগুলো দিয়ে লিখে দিয়েছি পাশে, এই সূত্রগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এই সূত্রগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো, একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব কত? আচ্ছা উত্তল লেন্সের ফোকাস দূরত্ব তোমার 0.5 হলে লেন্সের ক্ষমতা কত? লেন্সের ক্ষমতা তোমাকে বের পি, এই লেন্সের ক্ষমতা বের করার সূত্র হচ্ছে পি, এটা সমান হচ্ছে 1/f। ঠিক আছে, এবং এর একক হচ্ছে ডায়াপ্টর, এককটা কি, একক হচ্ছে ডায়াপ্টর। তাহলে দেখো 1/f মানে কত 0.5, এত ডায়াপ্টর। তাহলে 0.5 মানে কত, এটাকে আমরা যদি ভাগ করে দিই তাহলে দেখো মানটা কি আসছে, পজিটিভ চলে আসছে না, পজিটিভ +2 ডায়াপ্টর। ঠিক আছে, এটার একক কি, লেন্সের ক্ষমতার একক, এটা থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, এককটা কি ডায়াপ্টর, এটাকে আমরা ডি দ্বারাও প্রকাশ করি। ঠিক আছে, তাহলে লেন্সের ক্ষমতা বের করার সূত্র কি, পি ইকুয়াল টু 1/f। তো তোমাকে যদি আমি বলে দিই পি দেওয়া আছে, পি ইকুয়াল মনে করো +2 ডায়াপ্টর, তাহলে এফ ইকুয়াল টু কত হবে, এফ ইকুয়াল টু হোয়াট, তাহলে এফ কত বের করবো, এফ ইকুয়াল টু আমরা এভাবে সুন্দর করে বের করতে পারবো না, 1/2, তার মানে কত 0.5। ঠিক আছে, তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং যখন তুমি ফোকাস দূরত্ব নিবা, দেখো যখন ক্ষমতা বের করো তখন এককটা কিন্তু মিটারে নিতে হবে, এককটা কিসে নিতে হবে, মিটারে নিতে হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, মিটারে নিতে হবে। তোমাকে মনে করো বললাম আমি 50 সেন্টিমিটার, এটা তোমার এফ এর মান দেওয়া আছে, এফ ইকুয়াল টু 50 সেন্টিমিটার। তো যখন তুমি পি বের করবা তখন তোমাকে 50 সেন্টিমিটারকে অবশ্যই মিটারে কনভার্ট করতে হবে, অর্থাৎ 0.5 মিটারে কনভার্ট করবে, তখন তুমি 0.5 লিখতে পারবা। তাহলে এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা অনেক সময় তোমরা ভুল করে আসো। তাহলে যদি এককটা অবশ্যই মিটারে নিতে হবে যখন তুমি ক্ষমতা বের করবা। ঠিক আছে, পরবর্তী দেখো শূন্য প্রতিসরাঙ্ক, এই যে এই টাইপের আমরা কিছু না একটা দেখলাম, মানগুলো দেখলাম, তাই না? তো এই মানগুলো একটু দেখে রাখো, বিশেষ করে পানির ক্ষেত্রে মানটা মুখস্থ রাখো 1.33, আর হিরকের ক্ষেত্রে দেখো 2.36 কাজ, এইগুলো তিনটা একটু ইম্পর্টেন্ট। ঠিক আছে, তিনটা ইম্পর্টেন্ট, অনেক সময় দেওয়া না থাকতে পারে পরীক্ষার হলে, তো এই মানটা একটু মনে রাখার চেষ্টা করো, একবার পড়লে মোটামুটি ধরতে পারবা। দেখো হিরকের ক্ষেত্রে 2.36, কাজের ক্ষেত্রে 1.5, আর পানির ক্ষেত্রে 1.33। পরবর্তী দেখো আমাদের বলছে কি গাড়ির হচ্ছে মোটরসাইকেলে বিবর্ধক কোন দর্পণ ব্যবহার করা, এটা তো আমরা সবাই জানি। এক্ষেত্রে আমাদের যে প্রশ্নটা দেখো, এখানে আমাদের ব্যবহারগুলো কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, উত্তল দর্পণের ব্যবহারগুলো একটু বই থেকে তোমরা একটু কষ্ট করে পড়ে নিবা। ঠিক আছে, উত্তল দর্পণের ব্যবহার এবং হচ্ছে অবতল দর্পণের ব্যবহার, এটা একটু ভালো করে পড়ে নিবা, যে বিবর্ধন হিসেবে কোনটা ব্যবহার করা হয়। ঠিক আছে, আবার ক্ষীণ দৃষ্টিতে কোনটা ব্যবহার করা হয়, এই প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। আমাদের অ্যান্সারটা কি হবে, উত্তল দর্পণ, এটা হচ্ছে উত্তল দর্পণ। ঠিক আছে, উত্তল দর্পণে আমরা কি করে দূরের জিনিস কাছে দেখি। ঠিক আছে, দূরের জিনিস কাছে, এই কাজটা আমরা করি। তাহলে উত্তল লেন্সের ব্যবহারটা দেখবা, ব্যবহারটা বই থেকে দেখে নিবা। ঠিক আছে, ব্যবহারটা অবশ্যই বই থেকে দেখে নিবা। ঠিক আছে, বই থেকে অবশ্যই ব্যবহারটা দেখে নিবা। এবার দেখো স্নেলের সূত্র, তো স্নেলের সূত্র থেকে প্রশ্ন আসছে, তো স্নেলের সূত্র আমরা এর আগে শেষ করছি, তাই না? স্নেলের সূত্রটা কি ছিল, সূত্র আমরা কিছুক্ষণ আগে দেখলাম, তাই না? sin i ডিভাইড বাই sin r ইকুয়াল টু কত, মিউ অফ a ডিভাইড বাই, এখানে দেখো একটা টেকনিক খাটাইছে। দেখো এখানে ডাইরেক্ট তোমাকে বলে নাই যে মিউ অফ a টু b, এটা বলে নাই, কিন্তু এটার মানে আমরা কি জানি যে মিউ অফ b ডিভাইড বাই মিউ অফ a না। এই যে এই জিনিসটা দেখো আমরা কি দেখছিলাম, বলছিলাম না sin i ডিভাইড বাই হচ্ছে sin r ইকুয়াল কি ছিল, এ মাধ্যম থেকে বি এর সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক। তো এখানে এই সূত্র ছিল। আবার এই পার্টটাকে লেখা যায় কি বলতো, এই পার্টটাকে পরম প্রতিসরাঙ্ক দিয়ে আমরা কি দিতে পারি, শেষে যেটা আছে এটা উপরে আর প্রথমে যেটা আছে এটা কি নিচে, একই জিনিস না? তাহলে দুই ভাবে কিন্তু দিতে পারে। ঠিক আছে, দুই ভাবে দিতে পারে। আবার মিউ অফ এ বাই এটার পরিবর্তে তুমি কিন্তু এটাও লিখতে পারো, সি এ বাই সি বি, এটাও কিন্তু লিখতে পারো, বুঝতে পারছো?
আলোর বেগের সাপেক্ষে। এবার দেখো আলোকের কোন ঘটনার জন্য রংধনু সৃষ্টি, এটা আমরা সবাই জানি, এটা কি বিচ্ছুরণ। ঠিক আছে, বিচ্ছুরণ কি করে প্রিজমের ক্ষেত্রে, তোমরা দেখবা যখন তুমি একটা বর্ণ দিবা, এটার জন্য একটা বর্ণ দিবা, তখন কি 7টা ভিন্ন 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 বর্ণে ভাগ হয়ে যায়। ঠিক আছে, এখান দিয়ে শুধু দৃশ্যমান আলো যাচ্ছে, দৃশ্যমান আলো যাচ্ছে, এখানে কি বলতো এই যে ভিবজিওর আছে না, ভিবজিওর 7টা কালারে কি হচ্ছে ভাগ হয়ে যায়, বেনিয়া সহ কলা 7টা কালারে ভাগ হয়ে যায়। এটা কি, এটা হচ্ছে বিচ্ছুরণ। এটা কি ঘটে, বিচ্ছুরণ ঘটে। এবার দেখো একটি উত্তল দর্পণের অসীম দূরত্বে বস্তুকে রাখা হলে প্রতিবিম্বের অবস্থান কোথায়। তো এই যে আমাদের একটা চার্ট আছে না, এই চার্টটা ভাই তোমাকে মুখস্থ অবশ্যই রাখতে হবে, মানে অ্যাটলিস্ট দেখতে হবে, তাছাড়া এটা আসলে উপায় নেই। তো তুমি যদি 2-3বার পড়ো তাহলে হয়তো লাগতে পারে। তাহলে এখানে কোন কোনগুলো ইম্পর্টেন্ট এটা তোমাকে একটু বলে দিই। দেখো লেন্সের সাপেক্ষে বস্তুর অবস্থান, তো তোমার এখানে অবস্থানটা কোথায় রাখলে এই যে প্রতিবিম্বের প্রকৃতি ও বস্তুর সাপেক্ষে আকার, এই জিনিসটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বাস্তব, উল্টা, খর্ব, এই চারটা একটু কষ্ট করে পড়বা, এই চারটা একটু কষ্ট করে পড়তে হবে। ঠিক আছে, তো এই চারটা তোমার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই চারটা দেখো কি করতে হবে, লেন্সের সাপেক্ষে বস্তুর যদি তুমি অসীম দূরত্বে রাখো, এখানে তোমার প্রশ্ন আসবে, দেখো একটি উত্তল দর্পণের অসীম দূরত্বে বস্তু রাখা হলে প্রতিবিম্বের অবস্থান কোথায়। দেখো কি বলছে, উত্তল দর্পণের ক্ষেত্রে অসীম দূরত্বে রাখা হলে, তাহলে দেখো আমি যদি লেন্স, এখানে লেন্স, লেন্সের সাপেক্ষে বস্তুর উত্তল লেন্স, এটা কি বলছে আমাদের উত্তল লেন্স। ঠিক আছে, তাহলে কোথায় রাখতে বলছি, অসীমে রাখতে বলছি। যদি অসীমে রাখি, যে অসীমে রাখলাম, তাহলে বিম্বটা কোথায় অবস্থান করবে, দেখো দ্বিতীয় প্রধান ফোকাস তলে ভি ইকুয়াল টু এফ, ভি ইকুয়াল, তাহলে প্রতিবিম্বের অবস্থান কোথায় হচ্ছে, ফোকাস দূরত্বে, কোথায় হচ্ছে ফোকাস দূরত্বে, তাহলে অ্যান্সার কত, এই যে এফ। এবার যদি বলতো যে এটার প্রতিবিম্বের আকারটা কেমন হয়, প্রতিবিম্বের আকারটা কেমন হবে, তাহলে আকার কেমন, দেখো বাস্তব, উল্টা ও আকারে বস্তুর চেয়ে অত্যন্ত ছোট। ছোট মানে কি, খর্বিত, ছোট মানে এটার সময় অনেক সময় লেখা থাকবে খর্বিত। ঠিক আছে, খর্বিত। তো এই যেভাবে প্রশ্নগুলো পড়তে হবে, যেমন আমি যদি উত্তর লেন্সে মনে করো ফোকাসের দ্বিতীয় 2f অপেক্ষা বেশি দূরে রাখি, তাহলে অ্যান্সার এটা লাগবে না, তুমি এই যে এটা পড়বা, তারপর হচ্ছে এফ ও 2f এর মাঝে আর হলো এফ দূরত্বে। ঠিক আছে, এইগুলো পড়বা, এই তিনটা বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই তিনটা গুরুত্বপূর্ণ, এবং এদের জন্য বিম্বের অবস্থানটা কোথায় হবে এবং বিম্বের আকৃতিটা কোথায় হবে এটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা একটু পড়ে নিবা, এটা একটু কষ্ট করে পড়তে হবে তোমাকে, এটা আসলে শর্টকাট তেমন নাই। ঠিক আছে, শর্টকাট তেমন নাই, তুমি একটু বই থেকে ভালো মতো কষ্ট করে একটু পড়ে নিবা। পরবর্তী দেখো নিম্নের আলোর বেগ ও মধ্য প্রতিসরাঙ্কের সম্পর্কগুলো কত। তার মানে প্রতিসরাঙ্ক এবং আলোর বেগের মধ্যে যে সম্পর্ক, সেটা আমরা বারবার বলতেছি। দেখো মিউ অফ এ এর সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক কি হবে, আলোর বেগের সাপেক্ষে যদি বলে তাহলে কি এ মাধ্যমে আলোর বেগ ডিভাইড বাই বি মাধ্যমে আলোর বেগ। ঠিক আছে, বুঝতে পারছো। যদি এখানে বলতাম যে বি এর সাপেক্ষে সি এর, বি এর সাপেক্ষে সি এর প্রতিসরাঙ্ক, তাহলে কি বলতাম, এই যে সি, যেখানে যেটা শেষে আছে এটাও পড়ে যাবে, ডিভাইড বাই সি অফ বি। তো এই প্রশ্নগুলো লাগতে হবে। সি এর পরিবর্তে তোমার সামনে ভি দ্বারাও প্রকাশ করতে পারে, তাহলে ভি দেখো এখানে কি হতো, ভি সি ডিভাইড বাই ভি অফ বি, তাহলে শেষে যেটা আছে ওটা যাবে উপরে, প্রথমে যেটা আছে এটা নিচে। ঠিক আছে, আচ্ছা সরি এখানে একটু ভুলে গেছে, এটা মিশাল, এটা এটা তোমার পরম প্রতিসরাঙ্ক, প্রথমে যেটা আছে সেটা প্রথমেই হবে। ঠিক আছে, একটু ভুল হয়ে গেছে, সরি। তাহলে এখানে তোমার কি হবে, সি অফ বি ডিভাইড বাই সি অফ সি, যেটা প্রথমে সেটা সব প্রথমে। ঠিক আছে, প্রতিসরাঙ্ক, পরম প্রতিসরাঙ্কের ক্ষেত্রে আমাদের একটু ঝামেলা হবে, এটা হচ্ছে পরম প্রতিসরাঙ্কের ক্ষেত্রে মি অফ বি ডিভাইড বাই মি অফ সি, একই জিনিস বারবার বলতেছি তো একটু জড়তা লাগছে, তাহলে ভি অফ বি ডিভাইড বাই ভি অফ সি। তো এই জিনিসগুলো মনে রাখবা। ঠিক আছে, এটা তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে যদি বলতো, তরঙ্গ দৈর্ঘ্য সেই ক্ষেত্রে কি আমরা ল্যামডা এ ডিভাইড বাই ল্যামডা বি, কারণ কি বলতো ভি প্রপোর্শনাল টু ল্যামডা। পরবর্তী প্রশ্ন, সংকট কোণ ও প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক। আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে সংকট কোণ ও প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্কটা কি ছিল, সূত্র আমরা দেখলাম না, কি সূত্র ছিল বলতো, সাইন থিটা সি, সাইন থিটা সি, যেখানে থিটা সি মানে কি, এই থিটা সি এটাই কিন্তু সংকট কোণ, এটা কি ছিল 1 বাই এই যে মিউ। ঠিক আছে, 1 বাই মিউ, অথবা অথবা মিউ অফ হালকা মাধ্যমের মিউ বা প্রতিসরাঙ্ক ডিভাইড বাই মিউ অফ ঘন, যেভাবে দেওয়া থাকবে সেভাবে মেরে দেবা, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা তাহলে অ্যান্সারটা কত হচ্ছে, যে সি মাধ্যম। বরাবর দেখো একটি আলোক রশ্মি আলোকীয় ঘন মাধ্যম, কি মাধ্যম থেকে, ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে যখন যাচ্ছে, তাহলে ঘন মাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে যাবে তখন কি বলতো, তখন হচ্ছে কিন্তু এই যে তোমার হচ্ছে প্রতিসরণটা একটু বেশি হবে, প্রতিসরণটা একটু বেশি হবে। তাহলে এই যে এখান থেকে এতটুকু কোণ কি বলতো, π/2 না, এতটুকু π/2। এবার অভিলম্ব থেকে সি কোণ, এই যে সংকট কোণে সে দূরে সরে গেল, তাহলে টোটাল দূরত্ব কোণ কত আছে, টোটাল বড় কোণটা কত আছে, এই পর্যন্ত কত, π/2। তাহলে আরো সি পরিমাণ দূরত্ব সে গেছে, প্রতিসরণ হয়েছে, তাহলে টোটাল দূরত্ব অ্যাঙ্গেলটা কত আছে, টোটাল অ্যাঙ্গেলটা কত আছে বলতো, এই যে π/2 প্লাস সি না, π/2 প্লাস সি না, তাহলে অ্যান্সারটা কত আছে, π/2 প্লাস সি। ঠিক আছে, এটা হচ্ছে সর্বোচ্চ বিচ্যুতি কত হচ্ছে, দেখো তো এখান থেকে টোটাল দূরত্ব কত হচ্ছে, মানে কতটুকু বিচ্যুত হয়ে গেল সে, π/2 প্লাস সি পরিমাণ না, তাহলে এটা হচ্ছে আমাদের। পরবর্তী দেখো একটি প্রিজমের প্রিজম কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, তার মানে কি এর মান দেওয়া আছে 60। ঠিক আছে, এর মান দেওয়া আছে 60 ডিগ্রি, এবং প্রতিসরাঙ্ক দেওয়া আছে 1.4, মিউ এর মান দেওয়া আছে। প্রিজমটির ন্যূনতম বিচ্যুতি মানে যে ডেল এম এর মান বের করতে হবে। সূত্র আমরা দেখাইছিলাম যে মিউ, এই যে মিউ প্রিজমের ক্ষেত্রে মিউ এটা সমান কি ছিল, এটা সমান হচ্ছে সাইন
এ প্লাস হচ্ছে ডেল এম ডিভাইড বাই টু ডিভাইড বাই হচ্ছে সাইন এ বাই টু। এবার যদি বলতো পাতলা, যদি পাতলা হয়, যদি পাতলা পাতলা প্রিজম হয়, যদি পাতলা প্রিজম এই কথাটা উল্লেখ থাকে, বা সরু প্রিজম, বা যদি সরু প্রিজম উল্লেখ থাকে, সেই ক্ষেত্রে তোমার হচ্ছে সূত্রটা হবে হচ্ছে ডেল এম, বিচ্যুতির সূত্র হচ্ছে মিউ মাইনাস ওয়ান। এই সূত্র কিন্তু সব জায়গায় অ্যাপ্লাই করা যাবে না, ঠিক আছে? তো যখন পাতলা বা ফ্লিন্ট কথাটা উল্লেখ থাকবে তখন মিউ মাইনাস ওয়ান ইন্টু এই সূত্রটা অ্যাপ্লাই করবো, ঠিক আছে? যখন পাতলা, যদি পাতলা বা সরু প্রিজম হয়, সেই ক্ষেত্রে আমরা বিচ্যুতির সূত্র কি ডেল এম ইকুয়াল টু মিউ মাইনাস ওয়ান ডিভাইড বাই ইন্টু এ। আর যদি নর্মালি প্রিজম বলে তাহলে এই সূত্রের সাপেক্ষে আমাকে ডেল এম এর মানটা এখান থেকে কনভার্ট করে বের করতে হবে, ঠিক আছে? তাহলে ন্যূনতম বিচ্যুতি এটা ইকুয়াল টু হোয়াট, ডেল এম এটা সমান ইকুয়াল টু হোয়াট বের করতে বলছে। তো চলো আমরা এটা মানটা বের করি। তাহলে দেখো এখান থেকে আমরা সূত্রগুলো বসাই। দেখো এখানে সাইন এ প্লাস ডেল এম ডিভাইড বাই টু ইকুয়াল কত হয়ে যাবে বলতো? এখানে মিউ ইন্টু সাইন এ বাই টু। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে তুমি জাস্ট ডেল এম এর মানটা কিন্তু বের করে ফেলতে পারবা, ঠিক আছে? তাহলে দেখো এখান থেকে আমি মানগুলো কিভাবে বসাবো। সাইন মানগুলো বসাবো, এর মান কত? এর মান দেওয়া হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি যোগ হচ্ছে ডেল এম ডিভাইড বাই টু। এবার যে মিউ এর মান দেওয়া হচ্ছে কত? 1.48। সাইন এ বাই টু মানে কত? সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মান কত? হাফ। তাহলে দেখো এটা ক্যালকুলেশন করলে তোমার মান কত আসে? 1.148। যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে আমরা পাবো হচ্ছে 70/74, তার মানে তোমার হচ্ছে 0.74 এই মানটা আমি পাবো, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো হচ্ছে 60 ডিগ্রি প্লাস হচ্ছে ডেল এম ডিভাইড বাই টু, এটা সমান কত আসছে? সাইন ইনভার্স 0.74, ঠিক আছে? তো এইটা একটু ক্যালকুলেশন করে তুমি আলটিমেটলি ডেল এম এটা সমান ভ্যালু পাবা হচ্ছে, দেখো 2 এটার সাথে গুণ হয়ে যাবে, আর হচ্ছে 60 ডিগ্রি কি হবে? বিয়োগ হয়ে যাবে। তাহলে দেখো এটা সমান হচ্ছে 2 গুণন সাইন ইনভার্স 0.74, এটার থেকে মাইনাস 60 ডিগ্রি এটা চলে যাবে। তো এটা ক্যালকুলেশন করবা, করে তোমার একটা মান চলে যাবে, যেটার অ্যান্সার হচ্ছে 35.46, এইটা অ্যান্সার হবে, ঠিক আছে? তো ক্যালকুলেশন করে ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলতে পারবা। তো এইভাবে তোমাদের প্রশ্নগুলো দিবে। তোমাদের অনেক সময় হয় প্রতিসর অঙ্ক বের করতে বলবে, এটা ইকুয়াল টু হোয়াট, অথবা তোমাদের এই যে ন্যূনতম বিচ্যুতি ডেলএম এটার মান বের করতে বলবে। তো সূত্রটা যদি জানা থাকে তো তুমি বের করতে পারবা। আর প্রিজমের ক্ষেত্রে এর মান কত? 60 ডিগ্রি, ঠিক আছে? প্রিজমের ক্ষেত্রে প্রিজম কোণটা কি এ দ্বারা প্রকাশ করা হয়, বুঝতে পারছো? আর যদি তোমাকে সরু বা পাতলা প্রিজম বলে সেই ক্ষেত্রে ডেল এম ইকুয়াল টু মিউ মাইনাস ওয়ান ইন্টু এ, ঠিক আছে? পরবর্তী দেখো একটি প্রিজমের প্রিজম কোণ 60 ডিগ্রি, আবার প্রিজম কোণ 60 ডিগ্রি ও ন্যূনতম বিচ্যুতি কোণ 30 ডিগ্রি হলে প্রিজমটির উপাদানের প্রতিসরাঙ্ক কত? তাহলে এখানে তোমাকে দেখো ডেল এম এর মানটা দেওয়া আছে, ডেল এম এর মানটা দেওয়া আছে, প্রতিসরাঙ্ক মিউ এর মানটা এখন হোয়াট বলছে। তাহলে এটা কি জাস্ট সূত্রে বসাইলে মান পেয়ে যাবা। তাহলে মিউ এটা সমান কত? সাইন এ প্লাস হচ্ছে ডেল এম ডিভাইড বাই টু ডিভাইড বাই, দেখো কি হচ্ছে? সাইন এ বাই টু না? তাহলে ভ্যালুগুলো বসাই দাও, মান পেয়ে যাবা। তাহলে এখানে দেখো আমরা মান বসাই দেই। সাইন এ কত? 60 ডিগ্রি ডিভাইড বাই কত বলতো? 30 ডিগ্রি ডিভাইড বাই টু। আর এখানে কত আছে? সাইন 60 ডিগ্রি বাই টু, সাইন 60 ডিগ্রি ডিভাইড বাই টু। তো মানগুলো বসাই, দেখো 60 ডিগ্রি তো 30, 90 ডিগ্রি ভাগ 2 মানে কত? 45 ডিগ্রি। সাইন 45 মান কত? 1/√2, 1/√2। আর সাইন 60 ডিগ্রি বাই 2 মানে 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি মান কত? হাফ, হাফ। তাহলে দেখো এই 2 কত? উপরে চলে যাবে না? তাহলে আলটিমেটলি অ্যান্সারটা কত আসছে? এই 2 কত? উপরে চলে যাবে। তাহলে দেখো এটা 1/√2 ইন্টু 2, তার মানে কত? √2 না? শুধু √2 না? তাহলে তোমার মিউ এর মানটা কত আসছে? তো মিউ এটা সমান কত আসছে? এটা সমান আসছে শুধুমাত্র √2, এটা হচ্ছে অ্যান্সার। আবার এটা √2 এর মান কিন্তু 1.41 এভাবেও তুমি দিতে পারবা, ঠিক আছে? এই ছিল প্রশ্ন। তাহলে তোমাকে কিভাবে দিতে পারবো? হয় মিউ ইকুয়াল টু হোয়াট এইভাবে আসবে প্রশ্ন, অথবা ডেল এম ইকুয়াল টু হোয়াট এটা প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? এই প্রশ্ন তোমাকে দিতে পারে, দুইটার মধ্যে যে কোনো একটা বের করতে হবে। সূত্র জানলে তুমি ইজিলি এই টাইপের প্রশ্ন সলভ করতে পারবা। পরবর্তী দেখো, কোন দর্পণে প্রতিফলনের ফলে একটি আলোক রশ্মি 90 ডিগ্রি কোণে বিচ্যুতি হয়। কত ডিগ্রি কোণে? 90 ডিগ্রি কোণে বিচ্যুতি হয়। তাহলে আপতন কোণ কত? তাহলে দেখো এখানে বিচ্যুতি টোটাল কতটুকু হচ্ছে? এই যে আই ইকুয়াল 45 ডিগ্রি, আর ইকুয়াল 45 ডিগ্রি। তাহলে এখানে আপতন কোণ কত হবে? আই প্লাস আর ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এখানে যে আমাদের সূত্রগুলো অ্যাপ্লাই হবে সেটা হচ্ছে ডেল, এটা হচ্ছে তোমার আই প্লাস হচ্ছে আর মাইনাস এ, ঠিক আছে? তো এই সূত্রগুলো আমরা অ্যাপ্লাই করব। তো এখানে যদি অন্য কিছু দর্পণের ক্ষেত্রে বোঝায়, এটা কি? যদি দর্পণ, এটা কি? এটা হচ্ছে প্রিজমের ক্ষেত্রে, এটা হচ্ছে আমরা
প্রিজম, এটা হচ্ছে প্রিজম, এটা হচ্ছে প্রিজমের ক্ষেত্রে এই সূত্র অ্যাপ্লাই করবা। দর্পণের ক্ষেত্রে আমাদের দেখো টোটাল টোটাল বিচ্যুতি কত হয়েছে, টোটাল বিচ্যুতি কত হয়েছে, টোটাল বিচ্যুতি এই এখান থেকে এটা দূরত্ব, তাহলে টোটাল কত হচ্ছে 90 ডিগ্রি না, তাহলে এখানে টোটাল বিচ্যুতি কত হবে 90 ডিগ্রি। টোটাল বিচ্যুতি কত, আপাতন কোণ কত, আপাতন কোণ 90 ডিগ্রি। আচ্ছা আপাতন কোণ বলছে তাই না, বিচ্যুতি যদি 90 ডিগ্রি, বিচ্যুতি কত, দেখো এখানে আপাতন কোণ কোনটা, আপাতন কোণ হচ্ছে এই যে এটা, আপাতন একটু ভুল হয়েছে, আপাতন কোণ কোনটা, আপাতন কোণ হচ্ছে এই যে এইটা, এটা হচ্ছে আই, এটা হচ্ছে আই, আই দ্বারা কি বোঝায়, আই দ্বারা বোঝায় হচ্ছে আপাতন, আপাতন কোণ। এবং এই যে এটা, এটা হচ্ছে কি বলতো প্রতিফলন কোণ, এটা হচ্ছে প্রতিফলিত কোণ বা প্রতিফলন কোণ, আর দ্বারা বোঝায়, ঠিক আছে। তাহলে আয়ের মান কত 45 ডিগ্রি, আর কত 45 ডিগ্রি, তাহলে এই যে তোমাকে বলছে আপাতন কোণ কত, তাহলে এটা অবশ্যই কি হবে 45 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন থাকো, অবতল দর্পণের বক্রতার কেন্দ্রের বাইরে বস্তু স্থাপন করলে প্রতিবিম্ব কত। তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে আমাদের কিছু এখানে ট্রিক্স দেওয়া আছে, তো এই সূত্রগুলো আমরা দেখবো, ঠিক আছে। তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে বক্রতার কেন্দ্রের বাইরে বস্তু স্থাপন করলে বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্র মানে কি, যে এটা সি হচ্ছে বক্রতার কেন্দ্র, এফটা হচ্ছে ফোকাস, ঠিক আছে। বক্রতার কেন্দ্রটা কি সি, আর এফ মানে তো ফোকাস, বুঝতেই পারছো। তাহলে এখানে কয়টা দেখো চিহ্নিত করা আছে, তাহলে এই যে সি, এই 6 দেখো 1 মানে কি বোঝায়, এই 1 মানে হচ্ছে অসীম, এটা হচ্ছে কি অসীম, এই নামগুলো মনে রাখতে হবে, কোডগুলো মনে রাখতে হবে। দেখো অবতল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্বের অবস্থান বের করার সূত্র হচ্ছে v = 6 - u, 6 - u, ইউটা কি, ইউটা হচ্ছে বস্তুর অবস্থান। তো বস্তুর অবস্থানগুলো আমাদের এই যে এই অবস্থানে থাকতে পারে, হয় 1 এ এখানে থাকতে পারে, অসীমে থাকতে পারে, অথবা দুইটা কি অসীম এবং হচ্ছে কেন্দ্র, অসীম এবং কেন্দ্রের মাঝখানে থাকতে পারে। আবার কেন্দ্রে থাকতে পারে একটা বস্তু, তাহলে বিম্বটা কেমন হবে। আবার দেখো কেন্দ্র এবং ফোকাসের দুইটার মাঝখানে থাকতে পারে, আবার দেখো ফোকাস এবং পৃষ্ঠ এই দুইটার মাঝখানে থাকতে পারে। তো এই ভিন্ন ভিন্ন অবস্থানের জন্য আলটিমেটলি বিম্বের অবস্থান ভি এটা সমান কত হবে, এটা তোমার বের করতে বলছে। তাহলে এখানে কোডগুলো তোমাকে জানতে হবে, যে 1 দ্বারা কি বোঝায়, 1 দ্বারা অসীম বোঝায়, এবং 2 দ্বারা কি বোঝায় অসীম ও বক্রতার কেন্দ্রের মাঝে, এবং 3 দ্বারা কি বোঝায় বক্রতার কেন্দ্র বোঝায়, এই যে সি 3 বক্রতার কেন্দ্র, এবং 4 দ্বারা কি বোঝায় দেখো কেন্দ্র, বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে, ঠিক আছে। এবার আমি যদি 5 নাম্বার বলি, তাহলে এটা কি ফোকাসে অবস্থান করছে, এবং 6 নাম্বার মানে কি ফোকাস, এবং এই দেখো আমাদের মেরু, এটা কি বলছে, এটা মেরু বিন্দু, এটা কি বলছে, এটা হচ্ছে মেরু বিন্দু, ঠিক আছে, মেরু বিন্দুর মাঝে অবস্থান করবে। তাহলে এখানে এই সূত্রগুলো তোমাকে অবস্থান, যদি আমি বলি দেখো, তাহলে এখানে অবস্থান ক্ষেত্রে কি লক্ষ্য বস্তুর অবস্থান, লক্ষ্য বস্তুর অবস্থান ইউ সমীকরণে বসালে বিম্বের অবস্থান পাওয়া যাবে, ঠিক আছে। এবার বিম্ব সি এর মধ্যে হলে, বিম্ব যদি সি এর মধ্যে হয়, তাহলে বিম্বটি লক্ষ্যবস্তু চেয়ে খর্বিত হবে। এখন তুমি এই যে মানগুলো বসাই দিলা, ঠিক আছে, তোমাকে আমি যদি বলি ধরো যে ইউ, এই ইউ এটা সমান হচ্ছে বস্তুটা আমিও কি করলাম, এই যে কেন্দ্র এবং ফোকাসের মধ্যে রাখলাম। আচ্ছা এখানে তোমার কি বলছে, বক্রতার কেন্দ্রের বাইরে, বক্রতার কেন্দ্রের বাইরে রাখতে বলছে, বক্রতার কেন্দ্রের বাইরে। তো বাইরে মানে কি, বক্রতার কেন্দ্র এটার বাইরে রাখতেছি আমরা, তাহলে বাইরে যদি রাখি, তাহলে বাইরে রাখে মানে কি 2 না, তাহলে এই যে ইউ এটার মান কত, এটার মান হচ্ছে 2, এটার মান কত, এটার মান হচ্ছে 2। আচ্ছা তাহলে সূত্র বসাই দেখো, ভি এটা সমান কত আসলো, এটা সমান হচ্ছে 6 - ইউ, তার মানে কত আসবে 4 আসবে না, এটা 4 আসবে। এবার দেখো 4 যদি আসে, তাহলে 4 মানে কোথায় অবস্থান করছে, এই যে এখানে না, 4 মানে আসলে বিম্বটা কোথায় অবস্থান করবে, বিম্বটা অবস্থান করবে এখানে, তুমি বস্তু রাখছা এখানে, বিম্ব অবস্থান করছে কোথায়, কেন্দ্র এবং ফোকাসের মাঝে। এবার দেখো তোমাকে বলছে যে বিম্ব সি এর বাইরে হলে বিম্বটি লক্ষ্য বস্তুর থেকে বিবর্ধিত হবে। এবার বিম্ব সি এর মধ্যে হলে বিম্বটি লক্ষ্য বস্তু থেকে খর্বিত, তাহলে দেখো সি এর মধ্যে না, এই যে মেরু থেকে সি এর মধ্যে অবস্থান করছে না, মেরু থেকে সি এর মধ্যে অবস্থান করছে, ঠিক আছে, মেরু থেকে সি এর মধ্যে অবস্থান করছে। তার মানে আমি বলতে পারি যে বিম্বটা কি হবে বলতো, বিম্বটা কি হবে খর্বিত হবে, বিম্বটা কি হবে খর্বিত হবে, ঠিক আছে, বিম্বটা কি হবে খর্বিত হবে। এবার বিম্ব সি এর যদি উপরে হয়, তাহলে বিম্বটা লক্ষ্যবস্তুর সমান হবে। যদি বিম্বটা যদি মনে করো সি, এই ভি এর মান যদি 3 হইতো, 3 হলে কি সি অবস্থান করতো, আর যদি মনে করো 4, 4 মানে কি যে কেন্দ্র হবে এটার মাঝামাঝি। এবার দেখো তাহলে এইগুলোর জন্য আমরা কি বলতে পারি, যে খর্বিত নাকি অবাস্তব, এই টাইপের প্রশ্নগুলো, ঠিক আছে। তো এই কন্ডিশনগুলো আমাদের জানতে হবে, এই যে কন্ডিশনটা, এই সূত্রটা যদি শর্টকাটে জানো, তাহলে তুমি এটা সহজে বের করতে পারবে। অথবা আমাদের যে বইয়ে চার্ট দেওয়া আছে না, ওই চার্টটা তোমাকে দেখতে হবে, ওই চার্টটা তোমাকে দেখতে হবে। তাহলে এই ক্ষেত্রে অবতল দর্পণের ক্ষেত্রে তোমার বিম্ব গঠন হবে কি উল্টা, কি উল্টা হবে, উল্টা বিম্ব গঠন হবে, ঠিক আছে, উল্টা বিম্ব গঠন হবে। এবং এখানে তুমি বাস্তব পাবা, বাস্তব কেন পাবা, দেখো অবস্থানটা কোথায়, অবস্থান হচ্ছে কেন্দ্রের বাইরে অবস্থান করছে, যদি এই অবস্থান রাখো তাহলে কিন্তু তুমি বাস্তব পাবা, ঠিক আছে, বাস্তব পাবা। তো এই যে প্রশ্নগুলা, এটা একটু বই থেকে তোমাকে ডিটেলস দেখতে হবে, ঠিক আছে, বই থেকে ডিটেলস দেখতে হবে। তো আমরা তো এখানে ডিটেলসটা দেখাবো না, যে যতটুকু লাগছে ততটুকু। তো যদি এটা নিয়ে সমস্যা, তাহলে বই থেকে একটু রিডিং পড়ে ফেলবা, তাহলে এখানে তোমার ডিটেলসটা কিন্তু কভার হয়ে যাবে, ঠিক আছে, ডিটেলসটা কভার হয়ে যাবে।
তাহলে এটার অ্যান্সারটা হবে হচ্ছে আমাদের উল্টা খর্বিত এবং বাস্তব, ঠিক আছে, উল্টা খর্বিত এবং বাস্তব। তো বইতে একটা চার্ট দেওয়া আছে, একটা চার্ট তুমি পাবা, একটা চার্ট পাবা উত্তল লেন্সের ক্ষেত্রে এবং অবতল দর্পণের ক্ষেত্রে, উত্তল দর্পণের ক্ষেত্রে। তো এই প্রশ্নগুলো দেখবা, ঠিক আছে, ওই প্রশ্নগুলো একটু রিভিশন দিলেই মোটামুটি এখান থেকে প্রশ্ন চলে আসবে। পরবর্তী পার্টে যাই, দেখো একটি সমবাহু ত্রিভুজের প্রতিসরাঙ্ক। সমবাহু ত্রিভুজ মানে কি? সমবাহু ত্রিভুজের প্রতিসরাঙ্ক দেওয়া আছে √2 হলে ন্যূনতম বিচ্যুতি কত। তাহলে সমবাহু ত্রিভুজ না, এটা একটা প্রিজম হবে আর কি, সমবাহু ত্রিভুজের প্রিজম। তাহলে এখানে প্রিজম কোণ a = 60 ডিগ্রি, তোমাকে ডিরেক্ট এর মান দেওয়া নাই কিন্তু বলে দিয়েছে সমবাহুর প্রত্যেকটা কোণ কত, 60 ডিগ্রি না, তাহলে প্রিজম কোণ কত হবে, 60 ডিগ্রি হবে। আর ইউ এর মান দেওয়া আছে, তাহলে ন্যূনতম বিচ্যুতি ΔM এটা হোয়াট, তোমরা কিছুক্ষণ আগে এই সূত্র অ্যাপ্লাই করলাম না, কিছুক্ষণ আগে এই সূত্র বের করলাম, তাহলে এটা বের করছিলাম তাই না। তাহলে এই যে সূত্র বসাই দিবা, মিউ ইকুয়াল হচ্ছে সাইন a প্লাস ΔM /2 ডিভাইড বাই হচ্ছে সাইন a/2। তো এই সূত্র অ্যাপ্লাই করে মানগুলো বসাই দিবা। তাহলে এখন ধর কি 60 ডিগ্রি দেওয়া আছে, √2 দেওয়া আছে, তাহলে এখান থেকে ইজিলি বের করতে পারবো না। আমরা কিছু নাই করছিলাম কিভাবে বলতো, এই যে ΔM এটা সমান আমি কি পাইছিলাম, যে সাইন ইনভার্স, দেখো এখান থেকে পাইছিলাম হচ্ছে, ধরো ওয়েট, সাইন ইনভার্স আমি মিউটা আগে গুণ দেই, মিউ ইন্টু সাইন a/2, এই পার্টটা ছিল মাইনাস এই যে এ কোণ, এখান থেকে না, এটা থেকে মাইনাস এটা বাদ দিলে আমরা কি ΔMটা পাবো, ঠিক আছে। তো এই ভ্যালুগুলো বসাই দিবা। এখন আমরা বসাই দিই সাইন ইনভার্স মিউ এর মানটা কত, √2 ইন্টু সাইন a/2 মানে কত, সাইন 30 ডিগ্রি মাইনাস এখানে সমবাহু ত্রিভুজের 60 ডিগ্রি। তো ভ্যালু বসাই দিবা, মান পেয়ে যাবে, ঠিক আছে। ক্যালকুলেশনটা বাসায় ক্যালকুলেটর দিয়ে করে ফেলবা। তো এইভাবে আমাদের বিচ্যুতি কোণগুলো বের করতে দিবে, ঠিক আছে, ন্যূনতম বিচ্যুতি ΔM এর মানটা বের করতে দিবে। পরবর্তী প্রশ্নে যাই, চলো। দেখো এই প্রশ্নটা কিন্তু আমরা কিছুক্ষণ আগে হয়তো সলভ করছি, এই টাইপের প্রশ্নই, ঠিক আছে, সেম প্রশ্নই সলভ করছি, জাস্ট ওখানে দেখো বায়ুর সাপেক্ষে পানি ও কাচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে, বায়ুর সাপেক্ষে তার মানে কি পরম প্রতিসরাঙ্ক পানি। তাহলে দেখো এই যে দেখো, তাহলে এটা কি দেওয়া আছে, কার, পানি, তার মানে μ(w) দেওয়া আছে, এটা কি দেওয়া আছে, গ্লাসের দেওয়া আছে, μ(g) দেওয়া আছে। তাহলে কাচের সাপেক্ষে, এবার তোমাকে বলছে, প্রথমে আমরা দেখলাম পানির সাপেক্ষে, এবার দেবো কি কাচের সাপেক্ষে, কার সাপেক্ষে এটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে কাচের সাপেক্ষে মানে গ্লাসের সাপেক্ষে তোমার পানির মানটা বের করতে হতো, পানির প্রতিসরাঙ্ক বের করতে। তাহলে কি বলছে, কাচের সাপেক্ষে, তাহলে যার সাপেক্ষে সেটা প্রথমে বসবে মিউ, যার সাপেক্ষে সেটা এখানে বসবে, যার সেটা এখানে বসবে, ঠিক আছে। তাহলে কাচের সাপেক্ষে পানির, তাহলে এটা অ্যান্সার কি হবে বলতো, যেটা শেষে এটা উপরে যাবে, μ(w) যেটা প্রথমে সেটা যাবে নিচে, তাহলে μ(g), ব্যাস আমাদের কাজ শেষ হয়ে যাবে। তাহলে μ(g) μ(w) এটা সমান কি হবে, ভ্যালু বসাও, μ(w) পানির কত 4/3, গ্লাসের কত 3/2, ঠিক আছে না। তাহলে দেখো এখানে আলটিমেটলি কি হচ্ছে 4/3 ইন্টু 2/3, তাহলে আমাদের দেখো 8 কত হবে 9, তাহলে মানটা অবশ্যই কি একের থেকে ছোট না, এই মানটা কত, এই মানটা হচ্ছে আমাদের অবশ্যই একের থেকে ছোট। তাহলে একের থেকে ছোট যে অপশন থাকবে সেটা হচ্ছে অ্যান্সার, অথবা তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারো, ক্যালকুলেটর দিয়ে ইউজ করতে পারো। তো একের থেকে ছোট একটা মান আসবে, ওটা হবে অ্যান্সার, ঠিক আছে। তাহলে খুব ইজিলি তাহলে প্রশ্নটা বুঝবা যে কার সাপেক্ষে, প্রথমে আমরা করলাম পানির সাপেক্ষে, তখন আসছিল হচ্ছে 9/8, কিন্তু এখানে আসছে কত, কাচের সাপেক্ষে, তাহলে কিন্তু উল্টায় যাবে, তাহলে কি হচ্ছে 8/9, ঠিক আছে। তো এখানে একটু ট্রিক্স তোমাদের বোঝাই দিই, দেখো তুমি যদি w/μ(g) এটা বের করো, তাহলে কি হবে 1/g(μ)w, মানে উল্টায় দিবা, যদি উল্টায় দাও তাহলে কি প্রথমটা শেষে যাবে, সেটা প্রথমে আসবে, ব্যাস এই সূত্র অ্যাপ্লাই করে কিন্তু করতে হবে, ঠিক আছে। যদি তোমার একটা জানা থাকলে, যদি ডাব্লু পানির সাপেক্ষে গ্লাসের প্রতিসরাঙ্ক তোমার জানা আছে, তাহলে তুমি এই সূত্র অ্যাপ্লাই করবে, বা গ্লাসের সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক তোমার জানা আছে, তখন এটাতে 1/, করে দিলে এটাতে পেয়ে যাবা, মানে একটা জানা থাকতে হবে, যেটা জানা নাই তাহলে তোমরা এই যে এই সূত্রটা অ্যাপ্লাই করবে, ঠিক আছে। এই সূত্রটা ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু বললাম না যে প্রশ্ন আসে বেশ কয়েকবার, দেখো প্রথমে অলরেডি আসছে, তারপর আবার আসছে। এবার দেখো -50 ডায়োপ্টার ক্ষমতা বিশিষ্ট একটি অবতল লেন্সের ফোকাস দূরত্ব কত, তাহলে ফোকাস দূরত্ব দেওয়া বের করতে হবে, সেম প্রশ্ন আমি বলছিলাম যে এইভাবে আসতে পারে। তাহলে এবার ক্ষমতা দেওয়া আছে, ফোকাস দূরত্ব বের করতে হবে, ঠিক আছে।
কি দেওয়া আছে, এবার ক্ষমতা দেওয়া আছে, তাহলে ক্ষমতা এবং প্রদত্তের সম্পর্কে পি ইকুয়াল টু 1/f, এটা আমরা জানি। তাহলে এফ সমান কি হবে বলে, এফ সমান আছে 1/p হবে, সিম্পল হিসাব। তাহলে দেখো এটা आंसर কি হবে 1 ডিভাইড বাই -50, ঠিক আছে। তাহলে आंसर আমরা পেয়ে যাব। তাহলে 1/5 যদি করতাম তাহলে দেখো 10/0.5 হইতো, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটর দিয়ে ভাগ করে দিই তাহলে দেখো চলে আসে হচ্ছে 1 ডিভাইড বাই হচ্ছে 50, তার মানে 0.002 মাইনাস 0.02, এবং এটা কিসে আসবে, এটা কিন্তু মিটারে আসবে। এবার তোমাকে যদি বলতো যে এটাকে কি করো, এটাকে হলো সেন্টিমিটারের অপশন যদি দেওয়া থাকে তাহলে এটাকে তোমাকে অবশ্যই 100 দিয়ে গুণ করতে হবে, যেখানে অ্যান্সার চলে আসবে হচ্ছে 2 সেন্টিমিটার, ঠিক আছে। যদি অপশনে সেন্টিমিটারে থাকে তাহলে সেন্টিমিটারে নিবা 100 দিয়ে গুণ করে, আর যদি হচ্ছে তোমার কি মিটারে চাই তাহলে 0.02 মিটার, ঠিক আছে। একক কিন্তু মাস, যখন ক্ষমতা বের করো, ক্ষমতা, এই ক্ষমতা বের করলে কিন্তু এফ এর একক, এফ এর একক, এটা কিন্তু তোমরা ভুল করবে। এফ এর এককটা কি হবে, মিটারে নিতে হবে, মিটারে নিতে হবে। যদি সেন্টিমিটারে থাকে অবশ্যই 100 দিয়ে ভাগ করে মিটারে কনভার্ট করে নিবা। পরবর্তী প্রশ্ন দেখো, একটি সমতল দর্পণে বিম্ব। সমতল দর্পণটা কি বলতো, সমতল দর্পণে তুমি যেখানে থাকো যতটুকু দূরত্বে থাকবা, তুমি যদি ইউ দূরত্বে থাকো তোমার বিম্বটাও কি ঠিক ভি যেটা, এটাও কি ইউ এর সমানই হবে। অর্থাৎ তুমি সমতল দর্পণে যতটুকু কাছে থাকবা তোমার কি বিম্বটা কি ততটুকুই দূরত্বে অবস্থান করবে। তাহলে বিবর্ধন মানে কি, এম ইকুয়াল টু হচ্ছে তোমার বিম্বের দূরত্ব ডিভাইড বাই তোমার দূরত্ব, বস্তুর দূরত্ব, ঠিক আছে। তাহলে এটাও ইউ এটাও ইউ, তার মানে কত 1। তাহলে এটা বিম্ব বিবর্ধন কত হবে 1, ঠিক আছে। তাহলে সমতল দর্পণে তুমি যতটুকু তোমার যে প্রতিবিম্ব সেটাও কি ঠিক ততটুকুই হবে, এবং তুমি যতটুকু দূরে অবস্থান করছো তোমার বিম্বটা ঠিক তত দূরে অবস্থান করছে। সেটা কি সমতল দর্পণ, সেটা কি বলছে সমতল দর্পণের ক্ষেত্রে, শুধুমাত্র সমতল দর্পণের ক্ষেত্রে। আমরা যে বাসা বাড়িতে যে দর্পণ ব্যবহার করবো এটা কি আলটিমেটলি সমতল দর্পণ, ঠিক আছে। যতটুকু দূরে নেব কাছ থেকে আমার বিম্বটা তত দূরত্বে অবস্থান করবে। এবার যদি তোমাকে বলতো এখান থেকে তোমার বিম্বের দূরত্ব কত হবে, এতটুকু ইউ এতটুকু ইউ, তাহলে তোমার অবস্থান থেকে তোমার বস্তু থেকে বিম্ব দূরত্ব, বস্তু থেকে বিম্ব দূরত্ব, বস্তু থেকে বিম্ব 2u দূরত্বে, 2u দূরত্বে, বুঝতে পারছো। আয়না থেকে দূরত্ব ইউ দূরত্বে, কিন্তু তোমার থেকে দূরত্ব কত, তোমার থেকে আয়না দূরত্ব ইউ, আবার আয়না থেকে বিম্ব দূরত্ব কত ইউ, তাহলে টোটাল দূরত্ব কত, তোমার থেকে দূরত্ব কত 2u দূরত্ব, বুঝতে পারছো। তাহলে এটা সমতল দর্পণের বিম্ব বিবর্তন মানে কত, এম ইকুয়াল হচ্ছে বিম্বের দূরত্ব বিম্ব ডিভাইড বাই বস্তু, এটার যে অনুপাত সেটা হচ্ছে মূলত বিবর্তন, ঠিক আছে। আচ্ছা পরবর্তী দেখো, আলোক বর্ণালীতে কোন রংটির শক্তি সবচেয়ে বেশি। তাহলে শক্তি ই, এটা সমান হচ্ছে আমাদের এইচ মিউ বা এইচ এফ। তাহলে এফটা কি, এফটা হচ্ছে কম্পাঙ্ক, এফটা হচ্ছে কি বলতো, এফটা হচ্ছে কম্পাঙ্ক, এবং কম্পাঙ্কটা কি তার তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্ত আনুপাতিক, ঠিক আছে। তাহলে যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, যার তরঙ্গ দৈর্ঘ্য কম, যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার কম্পাঙ্ক বেশি, তার কম্পাঙ্ক বেশি, অতএব শক্তিও বেশি, অতএব শক্তিও বেশি। তাহলে তুমি এখানে বলতে পারো যে শক্তির সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সূত্র কি, ব্যস্তানুপাতিক। তাহলে এখানে বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, তাহলে বেগুনিটা হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে, বেগুনিটা হবে অ্যান্সার। লালের সবচেয়ে কম, লালের কিন্তু সবচেয়ে শক্তি কম, কারণ এর কি বলতো তরঙ্গ দৈর্ঘ্যটা ম্যাক্স, এর তরঙ্গ দৈর্ঘ্য ম্যাক্স, ল্যামডা ম্যাক্স, আর এটা কি ল্যামডা মিনিমাম, মানে তরঙ্গ দৈর্ঘ্যটা কম। পরবর্তী প্রশ্ন দেখো, পানির প্রতিসরাঙ্ক 4/3 হলে পানিতে আলোর বেগের মান কত। ওই যে সেম জিনিস আমরা এই যে কিছুক্ষণ আগে এই টাইপের প্রশ্ন কিন্তু করছি, তাই না। কিছু না, কিন্তু এই প্রশ্ন আমরা সলভ করছি। দেখো পানির প্রতিসরাঙ্ক দেওয়া আছে 4/3, পানির প্রতিসরাঙ্ক কত, পানি ডিরেক্ট কিন্তু পানি, কোনো মাধ্যম বলেন, তাহলে এটা কি দেওয়া আছে, এটা তোমার হচ্ছে দেওয়া আছে পরম প্রতিসরাঙ্ক, ঠিক আছে, পরম প্রতিসরাঙ্ক দেওয়া আছে, প্রতিসরাঙ্ক দেওয়া আছে। পানিতে আলোর বেগ কত, পানিতে আলোর বেগ কত, তাহলে মিউ অফ এ, এটা দ্বারা কি বোঝায় যে শূন্য থেকে তোমার পানিতে, তাই না। তাহলে যে পানিতে এটাতে কি হবে, এখানে ডিভাইড বাই কত মিউ অফ 0, এরকম একটা কিছু। তাহলে আমরা যদি ইয়াটা বলি কি বলে, আলোর বেগের মাধ্যমে আমাদের বেগ চাইছে, তাই না, বেগের সম্পর্ক যদি বলে তাহলে দেখো বেগের সম্পর্ক কি, শূন্য মাধ্যমের সাপেক্ষে কি বলতো পানির প্রতিসরাঙ্ক, এটা কি হবে শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইড বাই শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইড বাই হচ্ছে পানিতে, মানে ডাব্লিউ, এটা ডাব্লিউ হবে, ঠিক আছে। তাহলে এখানে তোমার সি ডাব্লিউ মান বের করতে হবে, এটা আমরা কিছু সময় করলাম, সি ডাব্লিউ এটা সমান কত হবে, সি এ ডিভাইড বাই মিউ অফ ডাব্লিউ। তাহলে শূন্য মাধ্যমে আলটিমেটলি শূন্য মাধ্যমে যে আলোর বেগ সেটা কত 3 ইন্টু 10⁸, এটা আমরা সবাই জানি, মিউ অফ মান কত 4/3, 4/3, তাহলে 3 কি হয় বলতো, উপরে চলে যাবে না, তাহলে 3 4 কত 12, তাহলে এটাতে তোমার আলটিমেটলি দেখো 3 উপরে যাবে, 3 3 9, তাহলে 9/4 এরকম কি, এটা ক্যালকুলেশন করলে মানটা পেয়ে যাবা, ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে মান পেয়ে যাবা। তাহলে দেখো আলটিমেটলি তোমার কত আসছে 9/4,
তাহলে 2 পয়েন্ট সামথিং চলে আসবে এখানে, 2 পয়েন্ট সামথিং ইনটু 10⁻8, এটা आंसर চলে আসবে। পরবর্তী প্রশ্ন দেখো, একটি অবতল দর্পণে বক্রতার ব্যাসার্ধ মানে আর দেওয়া আছে, বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে দর্পণ হতে 20 সেন্টিমিটার দূরে, দর্পণ থেকে দূরে মানে কি ইউ দেওয়া আছে, একটি বস্তু রাখলে প্রতিবিম্বের দূরত্ব মানে কি ভি ইকুয়াল হোয়াট বলছিলাম না, যে এই যে ওই সম্পর্কটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, 1/f ইকুয়াল কত 1/v প্লাস 1/u, এই সূত্র আমাদের অ্যাপ্লাই করতে যখন এই টাইপের প্রশ্ন দেওয়া থাকবে, ঠিক আছে। তাহলে বক্রতার ব্যাসার্ধ মানে কি আর দেওয়া আছে, তোমাকে এফ দেওয়া নাই, তাহলে এফ এর মানটা আমরা কি জানি, এফ ইকুয়াল কত r/2, তাহলে এফ এর মানটা আমি কত 30 ভাগ 2, তার মানে কত 15 সেন্টিমিটার। আর আমরা অ্যাপ্লাই করতে হবে কি এই সূত্র অ্যাপ্লাই করে আমাদের বিম্বের দূরত্ব মানে ভি এর মানটা বের করতে হবে। তাহলে দেখো 1/v এটা সমান কত 1/f মাইনাস 1/u, তাহলে ভ্যালুগুলো বসাই দেবো, 1/f মানে কত 15, 1/15 মাইনাস হচ্ছে 1/u মানে কত 20, তাহলে দুটো ক্যালকুলেশন করবা মান পেয়ে যাবে। তাহলে v এটা সমান কত বলতো, উপরে হবে 15 গুণন হচ্ছে 20 আর নিচে হবে 15, 20 মাইনাস হচ্ছে 15, ক্যালকুলেশন করে দিবা, কাহিনী শেষ, ঠিক আছে। এটা অ্যান্সার করে বের করে ফেলবো। তাহলে যখন আমরা বের করি তাহলে 15 দোকানে কত 30, তার মানে 300 ডিভাইড বাই এটা থেকে এটা বাদ দিলে কত 5, তাহলে এটা ভাগলে কত 60 থাকে, ঠিক আছে 60 সেন্টিমিটার। তাহলে বিম্ব কত দূরে অবস্থান করছে, 60 সেন্টিমিটার দূরে অবস্থান করতেছে, ঠিক আছে। বিম্বের দূরত্ব কত 60 সেন্টিমিটার। তো এইভাবে আমাদের প্রশ্নগুলা সলভ করতে হবে। বিম্বের দূরত্ব বললে এই যে 1/f প্লাস 1/v প্লাস 1/u, এই সূত্রটা কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমার মনে হচ্ছে যে এইবার এই প্রশ্ন থেকে প্রশ্ন আসবে, যেহেতু গত বছর আসেনি তার মানে এই বছর এই প্রশ্ন আসবেই। এটা এটা অথবা বিচ্যুতি থেকে এই প্রশ্ন আসবে, এটা অথবা বিচ্যুতি এই বছরের জন্য গুরুত্বপূর্ণ, এই বছরের জন্য, কারণ বিচ্যুতি থেকে প্রশ্ন বারবার আসছে, এই সূত্র থেকে বারবার প্রশ্ন আসছে, যেহেতু গত বছর আসেনি তাহলে অবশ্যই এই দুটো টপিক থেকে তোমার প্রশ্নের সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। এই দুটো থেকে প্রশ্নের সম্ভাবনা অনেক বেশি, সাজেশন দিয়ে দিলাম। পরবর্তী প্রশ্ন দেখো, একটি প্রিজমের মধ্য দিয়ে, দেখছো খালি বিচ্যুতির প্রশ্ন কিন্তু আসতেই থাকছে, প্রত্যেকবারই অনেকবার আসছে, একটা প্রশ্ন জানলে তুমি সবগুলো সলভ করতে পারবা। একটি প্রিজমের মধ্য দিয়ে কোনো আলোক রশ্মি যাবার সময় 6 ডিগ্রি বিচ্যুতি, তার মানে এটা কিন্তু কম, 18 ডিগ্রি যদি কম হয় তাহলে এটা কিন্তু আমরা সরু, এটা কি বলতে পারি, এটা সরু প্রিজম বলতে পারি, ঠিক আছে। তাহলে প্রিজম পদার্থের প্রতিসরাঙ্ক 1.6 হলে প্রিজম কোণ কত, তাহলে এই সূত্রে আমরা যখনই সরু বলবো, যখন কি সরু প্রিজম, তখন আমরা কিন্তু বলছিলাম যে বিচ্যুতি ডেল এম এটা সমান কিন্তু μ-1 ইন্টু এ, এই সূত্র অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। তাহলে প্রিজম কোণ এর মান কত তোমাকে বের করতে বলতে, তাহলে এ এটা সমান কত ডেল এম ডিভাইড বাই μ-1, তাহলে ডেল এম এর মান কত 6 ডিগ্রি, মিউ কত 1.6 মাইনাস 1, তার মানে দেখো 6 ডিগ্রি ডিভাইড বাই 0.6, তার মানে ভাগ করলে কত 10 থাকে না, এই যে 10 ডিগ্রি। তাহলে ভাই বুঝলেন কি, যখন যে 18 ডিগ্রি থেকে কি বলতো 18 ডিগ্রি থেকে ছোট, 18 ডিগ্রি থেকে ছোট হলে আমরা কি বলতে পারি যে সরু প্রিজম, এটা কি হবে সরু প্রিজম। আর সরু প্রিজমের ক্ষেত্রে বিচ্যুতার সূত্র আমি বলছিলাম যে ডেল এম ইকুয়াল টু μ-1 ইনটু এ, ঠিক আছে, μ-1 ইনটু এ, এটা কি প্রতিসরণ কোণ, সরি প্রিজম কোণ, এই ইকুয়াল টু তোমাকে বের করতে বলছে। এই ছিল মতো প্রশ্ন। তো আমাদের একটা অ্যানাউন্স দিয়ে দিই, তো আমাদের কৃষিগুচ্ছ এক্সাম ব্যাচটা কিন্তু আগামী 25 তারিখ থেকে শুরু হবে। তো যারা কৃষিগুচ্ছে ভর্তি পরীক্ষা দিবা তারা আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো। প্রথম 200 জনের জন্য 350 টাকা, এটা কিন্তু ফিক্সড, এর বেশি প্রাইস কমবে না। এবং এখানে তোমরা জোস কিন্তু সার্ভিস পাচ্ছ, এক্সাম পাবা, পেপার ফাইনাল এক্সাম, সাবজেক্ট ফাইনাল এক্সাম তো থাকছেই, পাশাপাশি টপিক অ্যানালাইসিস তুমি পাচ্ছ, এবং এগ্রি ম্যাথ কিউবি সলভ, যেটা তোমাদের কেউ দিবে না, জাস্ট এক্সাম ব্যাচের মধ্যে আমরা এটা দিচ্ছি, এবং টপিক অ্যানালাইসিস সাজেশন তুমি পেয়ে যাবা, ঠিক আছে, যেটা তোমাকে কৃষিগুচ্ছে সলভ করার জন্য চান্স পেতে অনেক বেশি হেল্প করবে। এছাড়া তোমাদের যাদের স্বপ্ন রাবি এবং গুচ্ছতে একটা সিট নিশ্চিত করা, তাদের জন্য কিন্তু 2-in-1 সুপার এক্সাম ব্যাচ চলতেছে। এখানে তুমি এক্সাম ব্যাচে এক্সামগুলো পাবা, অধ্যায়ভিত্তিক পরীক্ষা পাবা, সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনাল, রাবি গুচ্ছ স্ট্যান্ডার্ড মডেল টেস্ট, এবং সকল বিষয়ের টপিক অ্যানালাইসিস, সাথে ম্যারাথন ক্লাস থাকবে কিন্তু 10টা ম্যারাথন ক্লাসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই রিভিশন ক্লাসগুলো তোমাকে অনেক অনেক বেশি হেল্প করবে চান্স পাওয়ার ক্ষেত্রে। তো এটারও ফি কিন্তু প্রথম বিষয়ের জন্য 350 টাকা, যারা দুইটা একসাথে কিনবা তাদের জন্য কিন্তু 600 টাকায় তোমরা দুইটা একসাথে পেয়ে যাবে। দুইটা কিন্তু 700 টাকা হয়, 100 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তোমার এই যে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম নাম্বার আছে, এটাতে যোগাযোগ করলেই তুমি কিন্তু বিস্তারিত পেয়ে যাবা, ঠিক আছে। তো যারা এনরোল করতে চাও দ্রুত যোগাযোগ করো, এই যে 200 জন হয়ে যাওয়ার আগে, অলরেডি কিন্তু 50 জন হয়ে গেছে, ঠিক আছে, আর 150 জন কিন্তু সুযোগটা পাবা। তো বেশি দেরি করো না, যারা ভর্তি হবা তারা অবশ্যই যোগাযোগ করো। তো এই ছিল মতো আজকের আমাদের ক্লাসটা। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। তো আমি কিন্তু সাজেশন দিয়ে দিছি, এই দুইটা টপিক ভালো করে পড়বা, 1/f ইকুয়াল 1/v প্লাস 1/u, এবং প্রতিসরাঙ্কের যে জিনিসগুলো এগুলো একটু ভালো করে দেখলে মোটামুটি এখান থেকে প্রশ্ন চলে আসবে, ঠিক আছে। তো এগুলো একটু ভালো করে দেখো, পিডিএফটা আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, সবাই যুক্ত হয়ে যাও, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, এখান থেকে চেক করো, অথবা কমেন্ট বক্সে লিংক পাবা, সেখানেও যুক্ত হয়ে যাও, ঠিক আছে। তো আল্লাহ হাফেজ, দেখা হবে।